অক্টোবর ২০০১। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁই ছুঁই। বাংলাদেশের আকাশ জুড়ে এক অদ্ভুত থমথমে নীরবতা। নির্বাচনের ঠিক আগের রাত। সারা দেশের মানুষ যখন একটি গণতান্ত্রিক উৎসবের অপেক্ষায়, ঠিক তখন পুলিশের গোপন নথিতে জমা হচ্ছিল এক ভয়াবহ ভবিষ্যতের সংকেত। গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে আসা সেই সব রিপোর্টে পরিষ্কার বলা ছিল, ফল ঘোষণার ঠিক পরেই শুরু হবে এক নজিরবিহীন তাণ্ডব। তালিকার অপরের দিকে ছিল নির্দিষ্ট কিছু ধর্মীয় সংখ্যালঘু এলাকা এবং রাজনৈতিক প্রতিপক্ষের নাম। কিন্তু সেই রাতে এবং তার পরবর্তী কয়েকদিন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে যা ঘটেছিল তা কেবল অবহেলা নয়, বরং এক রহস্যময় নীরবতা। কেন সতর্কতা থাকা সত্ত্বেও পুলিশ হাত গুটিয়ে বসেছিল? কেন হাজারো মানুষের আর্তনাদ পৌঁছতে পারেনি প্রশাসনের কানে? আজ আমরা সেই অন্ধকার অধ্যায়ের গভীরে যাব, যেখানে রাজনীতির দাবার চালে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছিল তুচ্ছ। সেই সময়কার কথা ভাবলে আজও শিউরে ওঠে মানুষ। ২০০১ সালের সাধারণ নির্বাচন। ক্ষমতার পালাবদল তখন সময়ের ব্যাপার মাত্র, কিন্তু পর্দার আড়ালে এক ভয়ানক নীল নকশা তৈরি হচ্ছিল। দেশের গোয়েন্দা শাখাগুলো বারবার সতর্কবার্তা পাঠাচ্ছিল যে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ব্যাপক সহিংসতার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ভোলা, বরিশাল, বাগেরহাট এবং সিরাজগঞ্জের মতো এলাকাগুলোতে আক্রমণের লক্ষ্যবস্তু কারা হবে সেই তালিকাও পুলিশের কাছে পৌঁছে গিয়েছিল। কিন্তু এক অদ্ভুত অদৃশ্য শক্তিতে থমকেছিল সব প্রশাসনিক তৎপরতা। নির্বাচনের দিন পার হলো, ফলাফল আসতে শুরু করলো, আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো নরক। গ্রামে গ্রামে আগুন জ্বলছে, লুণ্ঠিত হচ্ছে ঘরবাড়ি, আর চারদিকে কেবল মানুষের বাঁচার আকুতি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল পুলিশের ভূমিকা। অনেক জায়গায় আক্রান্ত মানুষ যখন থানায় ফোন করেছেন, তখন উত্তর এসেছে, আমরা উপর মহলের নির্দেশের অপেক্ষায় আছি। কি সেই নির্দেশ? কার জন্য অপেক্ষা করছিল তারা? ভাবুন তো সেই পরিস্থিতির কথা, যেখানে রক্ষকই ভক্ষকের ভূমিকায়, অথবা নিছক দর্শক। কোনো এলাকায় পুলিশের টহল গাড়িগুলো ঠিক সেই সময় পথ পরিবর্তন করে নিত যখন কোনো পাড়ায় তাণ্ডব চলত। নথিপত্র ঘেঁটে দেখা যায় সেই সময় অনেক পুলিশ কর্মকর্তাকে মৌখিকভাবে বলে দেওয়া হয়েছিল যেন তারা ধীরে চলো নীতি গ্রহণ করেন। এই ধীরে চলো নীতির মানে ছিল ততক্ষণ পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া যাবে না যতক্ষণ না অপরাধীরা তাদের কাজ শেষ করে নিরাপদ দূরত্বে সরে যায়। হাজার হাজার হিন্দু পরিবার তাদের আজীবনের সঞ্চয় ফেলে রেখে সীমান্ত পাড়ি দিতে বাধ্য হয়েছিল। মা বোনেদের উপর নেমে এসেছিল অকথ্য পাশবিকতা। পূর্ণিমা রানীর মতো কিশোরীদের আর্তনাদ আজও বাংলাদেশের বাতাসে ভাসে, অথচ পুলিশের স্টেশনে তখন ফাইল চাপা দিয়ে রাখা ছিল সেই আগাম সতর্ক বার্তাগুলো। প্রশ্ন জাগে, দেশের আইন অনুযায়ী যেখানে পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা দিতে বাধ্য, সেখানে কিভাবে তারা একটি নির্দিষ্ট গোষ্ঠীকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার জন্য ছেড়ে দিতে পারল? রহস্য আরও ঘনীভূত হয় যখন দেখা যায় সেই সময়কার অনেক দায়িত্বশীল পুলিশ অফিসারকে তড়িঘড়ি করে বদলি করা হয়েছিল। যারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাদের হাত বেঁধে দেওয়া হয়েছিল প্রশাসনিক চেইনের মাধ্যমে। গোয়েন্দা রিপোর্টগুলো বলছিল সন্ত্রাসীরা কোনো গোপন সুড়ঙ্গ দিয়ে আসেনি, তারা অস্ত্র নিয়ে প্রকাশ্য দিবালোকে দাপিয়ে বেরিয়েছে। তাদের পরিচয় জানা ছিল, তাদের উদ্দেশ্য জানা ছিল। এমনকি কোন বাড়িতে কখন হামলা হবে তার আগাম তথ্য স্থানীয় প্রশাসনের কানে গিয়েছিল। কিন্তু সেই গোপন অবহেলা ছিল এক পরিকল্পিত বিষবৃক্ষ। রাষ্ট্রযন্ত্রের একটি বড় অংশ তখন যেন অন্ধ আর বধির হয়ে গিয়েছিল।